আজকের টপিক হলো অবচয়। অবচয় আমরা আজকে শিখব যে কিভাবে অবচয় বের করে, অবচয়ের সূত্র, অবচয়ের পদ্ধতি, অবচয় কী ধরনের জাবেদা নির্ণয় করা লাগে, অবচয় সারণী, এগুলা বিষয় নিয়ে আমরা আজকে শিখব। যাই হোক, আমরা মূল টপিকে যাই। প্রথমে অবচয়টা আসলে কি সেটা জানি। যে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়, এটাই হচ্ছে অবচয়, বা সময় অতিক্রান্ত হওয়ার ফলেও যে মূল্য হ্রাস পায় সেটাকেই অবচয় বলে। অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে IS 16 অনুযায়ী 3 ধরনের অবচয় ধার্য করা হয়, বা এটাই বেশি পরীক্ষায় আসে। একটা হলো তোমার সরল রৈখিক পদ্ধতি, আর একটা ক্রমহ্রাসমান, আর একটা উৎপাদন একক। আজকে আমরা সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরল রৈখিকটা কি আসলে? এই পদ্ধতিতে আসলে প্রত্যেক বছর যতদিন সম্পত্তির আয়ুষ্কাল থাকে প্রতি বছর একই পরিমাণ অবচয় ধার্য করা হয়, তাকেই বলা হয় সরলরৈখিক। মানে তোমার প্রত্যেকটা বছর অবচয়ের পরিমাণ সমান থাকবে যতদিন ওই সম্পত্তির আয়ুষ্কাল থাকে। আসো এবার আসলে সরলরৈখিক বুঝলাম, আমরা এখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র শিখি। সরলরৈখিক পদ্ধতি অবচয়ের সূত্র 2 ধরনের হয়ে থাকে, তুমি 2ভাবে বের করতে পারো। একটি হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য থেকে, মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দিবা, দিয়ে তাকে যত আনুমানিক আয়ুষ্কাল আছে সেটা দ্বারা ভাগ করবা, তাহলে তুমি বার্ষিক অবচয় পেয়ে যাবে। এছাড়া তুমি যদি হার পদ্ধতি মানে পার্সেন্ট দিয়ে অবচয় বের করতে চাও, সেক্ষেত্রে তোমরা 1কে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করবা আর 100 দিয়ে গুণ করবা, তাইলে তুমি অবচয়ের হার পেয়ে যাবে। সেই হার দিয়ে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে যদি পার্সেন্টেজ করো, তবে তুমি অবচয় পেয়ে যাবে। এবার আসো একটা কথা তোমাদের সব মনে করে রাখি, সেটা হলো সম্পত্তির ক্রয় মূল্য কীভাবে বের করবে। শুধু যে টাকা দিয়ে ক্রয় করলে এটাই কিন্তু সম্পত্তির ক্রয় মূল্য না। এই ক্রয় করতে চায় যেমন আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, আরও মজুরি, ক্রয় সংক্রান্ত যত খরচ আছে, যেগুলা ক্রয় করতে যে খরচগুলো হয়েছে, বা যতক্ষণ ওই মেশিনটা চালু না হয় যত খরচ আছে সবগুলোই ক্রয়ের সাথে কিন্তু তোমাকে যোগ করে নিতে হবে। যেমন আমরা একটা প্রশ্ন এখানে দিয়েছি, মেসার্স নীলিমা এন্টারপ্রাইজ 2026 সালের 1 জানুয়ারি 2,30,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করলো। আমদানি শুল্ক 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 10,000 টাকা, মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, এবং 5 বছর পরে ভগ্নাশেষ মূল্য হবে 50,000 টাকা। তোমাদের একটা কথা বলি, ভগ্নাশেষ মূল্যটা আসলে কি এটাও জানা দরকার। ভগ্নাশেষ মূল্য হলো একটা সম্পত্তি যখন একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে যায় তখনও কিন্তু একটা মূল্য থাকে, এই মূল্যটাই হচ্ছে ভগ্নাশেষ মূল্য। ঠিক আছে, যেদিন ধরো তোমার একটা যন্ত্র কিনছো বা মেশিন কিনছো, মেশিনটা একেবারে অকেজ হয়ে যাবে, কাজ করে না, সেই দিনও কিন্তু লোহার দামে তুমি একটা কিন্তু ভ্যালু পাবা। এই ভ্যালুটাই হচ্ছে ভগ্নাশেষ মূল্য, মানে বেঁচে কিছু টাকা কিন্তু তুমি পাবা বিক্রি করার পর। আসো এবার আমরা অবচয় তাইলে বের করি। এই সম্পত্তিটা দেখো 2,30,000 টাকা দিয়ে ক্রয় করছো, তার সাথে তোমার সংস্থাপন ব্যয় প্লাস আমদানি শুল্ক দিয়ে আরও 20,000 টাকা খরচ হয়েছে, তাহলে তো মোট সম্পত্তির মূল্য দাঁড়ালো কত? 2,50,000। তাহলে অবচয়যোগ্য মূল্য কত হবে? 2,50,000 থেকে তোমার ভগ্নাশেষ মূল্য বিয়োগ দিবা 50,000, তাকে আবার আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ দিলে দেখো বার্ষিক অবচয় বেড়ালো কত? 40,000 টাকা। এইভাবে তুমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করবে। সরলরৈখিক পদ্ধতির অবচয়ের সারণীটা একটু দেখে রাখো। সম্পত্তির প্রথমে প্রারম্ভিক মূল্য যত দিয়ে কিনেছো, তারপরে বার্ষিক অবচয় যে ধার্য করলে 40,000 টাকা, এরপরে পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা, সমাপনী কত হবে? তুমি কিনেছিলে 2,50,000 দিয়ে, বিক্রি অবচয় ধার্য করলে 40,000, এটা বাদ দেওয়ার পরে সমাপনী মূল্য 2,10,000 হবে। ওইটাই আবার 2027 সালের প্রথমে চলে যাবে, ওখান থেকে আবার অবচয় বাদ দিবা 40,000, তাহলে 1,70,000। আর পুঞ্জীভূত প্রথম বছরে যে অবচয় ছিল এটাই পুঞ্জীভূত অবচয়, ওইটাই দিবা। পরের বছর তারপরের যে অবচয় তার সাথে পুঞ্জীভূত প্রথম বছরে এটা যোগ করে পরেরটা পাবা। এবার আসো এখানে কি কি জাবেদা হয়। এখানে মূলত 3 ধরনের জাবেদা হয়। প্রথম বছর, দ্বিতীয় বছর যায় 2 ধরনের হয়। প্রথম বছর কি, তুমি ধরো এই মেশিনটা কিনলে, মেশিন হিসাব ডেবিট প্লাস মেশিনের সাথে যে আনুষঙ্গিক খরচ করছো এগুলো যোগ করে দিবা, দিয়ে একবারে লিখবে মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
তারপরে দ্বিতীয় জাবেদা হয় অবস্থায় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় হিসাব ক্রেডিট। তৃতীয় জাবেদা হয় আয় সারাংশ ডেবিট আর অবস্থায় খরচ হিসাব ক্রেডিট। এইভাবে তোমার কাছে যদি আবার পরবর্তীতে আর এক বছরের জাবেদা চায়, পরের বছর আর মেশিন ক্রয়ের এই জাবেদাটা হবে না, শুধুমাত্র অবস্থায় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট একটা, আর একটা হবে তোমার হলো আয় সারাংশ ডেবিট আর হলো কি অবচয় হিসাব ক্রেডিট। এইগুলাই সাধারণত এই অধ্যায়ে এই জাবেদাগুলো হয়। এছাড়াও অনেক সময় সম্পত্তির লাভ ক্ষতিজনিত দু একটা নতুনত্ব আসতে পারে, তবে সচরাচর এই জাবেদাগুলাই হয়। এখানে আরও একটা বিষয় চাই হলো মেশিন হিসাব চায়, অবস্থায় হিসাব চায়, পুঞ্জীভূত অবস্থায় হিসাব চায়। এগুলা হিসাব চাইলে তোমরা খতিয়ান করে দেবে। তোমরা নিঃসন্দেহে এতদিনে খতিয়ান কিভাবে করে জানো, আমি আর খতিয়ানটা দেখালাম না। এই পর্যন্ত এইটাই, যদি তুমি কয়েকবার আমার এই কথাগুলো শোনো বা ভিডিওটা দেখো, তুমি কিন্তু অবচয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, অন্তত সরলরৈখিক পদ্ধতিতে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। ভালো থেকো, শুভকামনা।